ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টার 26 নম্বর চ্যাপ্টার রাশিবিজ্ঞানের নিয়ে আলোচনা করব। এই 26 নম্বর চ্যাপ্টারটা 4টে ভাগে ভাগ করা আছে। 26-এর 1-এ আছে গড়, 26-এর 2-এ আছে মধ্যমা, 26-এর 3-এ আছে ওজাইভ বা ক্রমযৌগিক পরিসংখ্যার বক্ররেখা, আর 26-এর 4-এ লাস্টে আছে সংখ্যাগুরু মান। তো আজকের ক্লাসে আমরা গড় নিয়েই আলোচনা করব। এখানে 3টে পদ্ধতিতে গড় নির্ণয়ের কথা বলা আছে। পরীক্ষায় যে কোনো একটাই আসবে, বলে দেবে যে কল্পিত পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করো বা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করো বা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করো। তো এই 3টে জিনিস আসলে কি সেটা আজকের ক্লাসে আমরা দেখব আর অঙ্কগুলোও করব। তো দেখো কোষে দেখি 26-এর 1-এ বলেছে, এই অঙ্কটা দিয়েছে, বলেছে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করি। তারপরের অঙ্কটা বলেছে কল্পিত গড় পদ্ধতিতে লিখি। তারপরের প্রশ্নটা 3 নাম্বারটা বলেছে প্রদত্ত তথ্যের যৌগিক গড় বলে দেয়া আছে, এর মান বের করতে বলেছে। নয়ে রয়েছে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে এই অঙ্কগুলো আমরা তখনই করতে পারবো যখনই এই কল্পিত গড় পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি বা ক্রম বিচ্যুতি পদ্ধতিটা কি জিনিস, কিভাবে এই গড়গুলো নির্ণয় করতে হয় জানবো। তো দেখো, প্রথমে আমরা অনেক ছোটবেলাতেই গড় কি জিনিস সেটা কিন্তু করে এসেছি। গড় সাধারণভাবে আমরা কি জানি, যে যোগ করে ভাগ করতে হয়। কেমন সেটা? কয়েকটা সংখ্যা লিখি, 2, 4, 8, 5, 6। এদের গড় যদি নির্ণয় করতে বলে তাহলে কি করব? সে ছোটবেলায় করেছি, কি করব? যোগ করে দেবো এগুলো। 2 + 4 + 8 + 5 + 6 বাই ভাগ করে দেবো কত দিয়ে? কয়টা সংখ্যা আছে সেই কয় দিয়ে ভাগ করব। কটা আছে? 1, 2, 3, 4, 5টা সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো। এটা ক্যালকুলেশন করলে কি পাবো? এই সংখ্যাগুলোর গড় কত হবে পাবো। দেখি কত হয়। 4 আর 2 6, 8 6 14, 14 আর 5 19, 19 আর 6 25, 25/5 কাটলে পাবো 5, অর্থাৎ 5। তাহলে এই সংখ্যাগুলোর গড় আমরা কত পেলাম? 5। তাহলে এটা গড় নির্ণয়ের একদম সাধারণ পদ্ধতি। এই চ্যাপ্টারে গড়কে যৌগিক গড় হিসেবে বলা হয়েছে। গড় আর যৌগিক গড় একই জিনিস। এবার আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি যাই, তাহলে কয়েকটা আমি ধরে নিচ্ছি, x1, x2, x3, x4 করতে করতে xn, এগুলো এক একটা সংখ্যা। আমি আননোন কোয়ান্টিটি x দিয়ে লিখেছি, কিন্তু এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে। এবার যদি বলে যে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো, তাহলে কি করব? সেই একই ব্যাপার, যোগ করে ভাগ। তাহলে যোগ করব x1 যোগ x2 যোগ x3 যোগ x4 যোগ ডট ডট করে প্লাস xn। এবার ভাগ করব কত দিয়ে? যতগুলো সংখ্যা আছে তত। কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 করে ডট ডট করে n সংখ্যক সংখ্যা এখানে রয়েছে, তাহলে n দিয়ে ভাগ করে দিলাম। এবার এই জিনিসটা দেখতে বেশ বড় সড়ো, এটাকে শর্টে বা সংক্ষেপে একটা জিনিস লেখা যায়। কি লেখা যায়? এই চিহ্নটার মাধ্যমে লেখা যায়। এই চিহ্নটার নাম কি? এর নাম হচ্ছে সামেশন। সামেশন মানে হলো যোগ করা। সাম মানে সাম আপ, মানে যোগ করা। সামেশন হচ্ছে যোগ করা, আর এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা। ঠিক আছে? তাহলে এটাকে দিয়ে এই জিনিসটাকে কিভাবে লিখব? সামেশন xi লিখলাম বাই n।
এন এর মান আয়ের মান আয় সমান 1 থেকে n। তাহলে এই জিনিসটার মানে কি? এই এত বড় জিনিসটার থেকে যে এইটুকু লিখলাম, এটা আসলে কি একটু দেখে নিই। বলছে সামেশন অর্থাৎ যোগ। কার যোগ? এক্স আয়ের যোগ, যেখানে আয়ের মান 1 থেকে n, অর্থাৎ এইটাই লেখা হলো কিন্তু। অর্থাৎ এক্স আই হচ্ছে আয়ের মান বলছি 1 থেকে n, অর্থাৎ আয়ের মান যখন 1 তখন কি হবে? x1 যোগ আয়ের মান 2 যোগ x2, অর্থাৎ এইটাই আয়ের মানটা ভ্যারি করছে 1 থেকে n পর্যন্ত, সেটাকে আমরা এক্স আই দিয়ে লিখছি। বুঝা গেল? তাহলে এক্স আয়ের মান 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ এক্স আয়ের জায়গায় আমি 1 যোগ x2 যোগ এইভাবে লিখতে পারি। কত দূর? n পর্যন্ত লিখব আয়ের মান। তাহলে আয়ের জায়গায় n লিখব লাস্ট, এরপরে আর যাবে না। তাহলে এটা বাই n ছিল, nটা রেখে দিয়েছি। বুঝা গেল? এবার n একটা ধ্রুবক সংখ্যা, n এর একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা 5, 10, 15, 20, 100, 1000, 200, 1 লাখ, যে কোনো কিছু হতে পারে। তাহলে সেটার একটা নির্দিষ্ট মান আছে, তাই এটা একটা ধ্রুবক সংখ্যা, আর ধ্রুবককে সামেশনের বাইরে বের করে নেওয়া যায়। তাহলে 1/n সামেশন আয়ের মান 1 থেকে n পর্যন্ত যাচ্ছে এক্স আই। এটা হচ্ছে গড়, এই সংখ্যাগুলোর গড় বা যে কোনো সংখ্যার গড়ের এটাই সূত্র। এই যৌগিক গড়কে এক্স বার দিয়ে লেখা হয়, এটা হলো যৌগিক গড়। আরেকটু ক্লিয়ার করে নেই একটা উদাহরণ দিয়ে। আয়ের সমান 1 থেকে 10 এক্স আই, এইটার মানে কি? এটার মানে আমি বলেছি একটু আগেই যে আয়ের মান 1 থেকে 10 পর্যন্ত হবে, তারপর যে সংখ্যাগুলো পাবো সেগুলো যোগ, অর্থাৎ এক্স এর আয়ের মান যখন 1, x1 পেলাম, আয়ের মান 2, x2 পেলাম, x3 পাবো, x4 পাবো, x5 পাবো, কারণ বলেছে আয়ের মান 10 পর্যন্ত হবে। তাহলে 6, x7, x8, x9, x10, 10 পর্যন্ত। এবার কি? সামেশন অর্থাৎ এগুলোর যোগ। সামেশন মানেই যোগ, যেখানে এই চিহ্নটা আছে জানবে যোগের কথা বলছে। তাহলে একটা উদাহরণের মাধ্যমে কিন্তু জিনিসটা বেশ পরিষ্কার হলো। এবার তোমাদের অঙ্ক বইয়ে আশা কাকিমার চায়ের দোকান সম্পর্কিত একটা অঙ্ক রয়েছে, উদাহরণে করে দেয়া আছে, সেইটা নিয়েই আমি তোমাদের এই 3টে পদ্ধতি কিভাবে আসছে, কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। এবার তার আগে একটা জিনিস টুক করে দেখে নিই। প্রথমে এই চার্টটা ছিল, এই টেবিলটা দেয়া ছিল, এখানে বলেছে যে লাভের পরিমাণ টাকায় আর দিনের সংখ্যা। বলেছে সারা মাসের মধ্যে 2 দিন এমন হয়েছে যে 2 দিনই 315 টাকা লাভ হয়েছে। 5 দিনের প্রত্যেক দিন 360 টাকা লাভ হয়েছে। আবার 5 দিন এমন গেছে যে 5 দিনই প্রত্যেক দিনই 420 টাকা লাভ হয়েছে। এইভাবে একটা লাভের অঙ্ক লেখা আছে এখানে। তাহলে এইটা কি? দিনের সংখ্যা, আর এটা হচ্ছে টাকা, লাভের পরিমাণ কত টাকা সেটা বলা আছে। তাহলে যদি 2 দিন 315 টাকা লাভ হয়, তাহলে 2 দিনে মোট কত লাভ হয়েছে পেলাম, এই দুটো গুণ করে পাবো এটা। 5 দিনের প্রত্যেক দিন 360 টাকা লাভ হয়েছে, তাহলে মোট কত টাকা লাভ হয়েছে এটা। এইভাবে কি করেছে, x1 গুণ f1 করে মোট কত টাকা সারা মাসে লাভ হয়েছে সেটা বের করেছে, আর মোট দিনের সংখ্যা এখানে বের করেছে। তবেই তো ভাগ করলে আমরা প্রত্যেক দিনের লাভটা পাবো, তাই না?
আর এখানে দিনটা যোগ করে 30 পেয়েছে, না হলেও তো এক মাসে তো 30 দিনই থাকে, তাই না? তাহলে এবার ভাগ করে এত টাকা পেয়েছে, সেটা হচ্ছে দৈনিক লাভের পরিমাণ। গড়ে দৈনিক এত টাকা করে লাভ হয়েছে। এবার এটা একদম সাধারণ যে গড় সেইটা। এবার বলছে এই যে তথ্যগুলো এখানে দেয়া আছে, এগুলো বলছে অবিন্যস্ত তথ্য বা আনগ্রুপড। এগুলোকে বিন্যস্ত তথ্য করেছে এই দিককার একটা চার্টে, এই টেবিলে ওগুলোকে বিন্যস্ত করেছে। কিভাবে করেছে এইটা একটু বুঝে নাও কিভাবে আসছে ব্যাপারটা। বলা হয়েছে এখানে যে লাভের পরিমাণ 300 থেকে 350 টাকা। লাভের পরিমাণ ছিল 300 থেকে 350 টাকার মধ্যে কয়দিন? 2 দিন। অর্থাৎ 2 দিন, সারা মাসের মধ্যে 2 দিন এমন গেছে যে 2 দিনই লাভ ছিল 300 থেকে 350 টাকার মধ্যে। 5 দিন এমন গেছে যে 5 দিনের প্রত্যেক দিন লাভ হয়েছিল 350 টাকা থেকে 400 টাকার মধ্যে। বোঝা গেছে ব্যাপারটা? 7 দিন এমন গেছে সারা মাসে যে 7 দিনই যে টাকা লাভ হয়েছিল সেই অঙ্কটা 400 থেকে 450 টাকার মধ্যে। তাহলে এই যে তথ্যটা, এটাকে বলছে বিন্যস্ত তথ্য। এবার এই তথ্যটা নিয়েই আমরা প্রথমে প্রত্যক্ষ পদ্ধতিতে, তারপরে কল্পিত গড় পদ্ধতিতে, তারপরে ক্রমযৌগিক পদ্ধতিতে বের করব গড়ের মান। দেখতে থাকো। দেখো, আমরা এখানে একটা টেবিল তৈরি করছি, যেটার প্রথম কলামে কি লিখব? লাভের পরিমাণ। লাভের পরিমাণ। তারপরে লিখব দিন সংখ্যা, দিন। এটাকে F1 দিয়ে লেখা হয়। তাহলে এখানে রেঞ্জ দেয়া ছিল 300 থেকে 350। তারপর ছিল কত? 350 থেকে 400। তারপর 400 থেকে 450। তারপর 450 থেকে 500। 500 থেকে 550। তারপর 550 থেকে 600। এর মধ্যে লাভের পরিমাণ ছিল। তো 300 থেকে 350 টাকার মধ্যে লাভ ছিল 2 দিন। 350 থেকে 400 টাকার মধ্যে লাভের অঙ্ক ছিল 5 দিন। এইভাবে 7, 7, 5, 4। এটা বইয়ের টেবিলে দেয়া আছে, তোমার অঙ্কে এটা দিয়েই দেবে। এবার কি বের করব? আমাদের প্রথমে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে শিখব। কিভাবে প্রত্যক্ষ পদ্ধতি? এই যে সীমা বা রেঞ্জটা দিয়ে দেয়া আছে, এটার থেকে আমরা একটা শ্রেণী মধ্যমা বের করে নেব। ঠিক আছে? শ্রেণী মধ্যমা কি করে বের করে? শ্রেণী মধ্যক সমান হচ্ছে নিম্ন শ্রেণীর সীমানা নিম্ন শ্রেণীর সীমানা যোগ উচ্চ শ্রেণীর সীমানা। বাই 2। এটা হচ্ছে কি শ্রেণী মধ্যকের সূত্র। কিভাবে শ্রেণী মধ্যক বের করব সেটার সূত্র। অর্থাৎ যে রেঞ্জটা দিয়ে দেয়া থাকবে, ওখানে কত আছে? 300 থেকে 350। যে রেঞ্জটা দেয়া থাকবে, বইয়ে দেয়া আছে 300 থেকে 350, 350 থেকে 400। সেগুলো কি 300 থেকে 350 যেটা দেওয়া আছে সেটাতে 300 হচ্ছে নিম্ন সীমানা আর 350 হচ্ছে উচ্চ সীমানা। তাহলে এই শ্রেণীটার যদি শ্রেণী মধ্যক বের করতে হয়,
তাহলে কি করব, 300 যোগ 350/2, তাহলে কত পাবো, 300 350 যোগ করলে হবে এটা 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এইটা 325 হচ্ছে এই রেঞ্জ যে শ্রেণীটা বলা আছে তার মধ্যক। তাহলে এখানে এই কলামটাই শ্রেণী মধ্যক লিখি, শ্রেণী মধ্যক কে xi দিয়ে লেখা হয়। তাহলে এইটার এই রেঞ্জের বা এই শ্রেণীর শ্রেণী মধ্যক কত হবে, 325। এইটার কত হবে, 350 নিম্ন সীমা, 400 উচ্চ সীমা, এ দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব, পাবো 375। এইভাবে বাকিগুলো করে ফেলি, 425, 475, 525, 575। এটা কি পেলাম আমরা, xi এর মান পেলাম, xi এর ভ্যালু এগুলো হলো। এবার পরের কলামে বের করব x1 গুণ f1। এটা কি, আমরা দেখেছি যে লাভ হচ্ছে 2 দিন এমন লাভ হয়েছে যে অ্যামাউন্টটা 300 থেকে 350-এর মধ্যে ছিল। তাহলে মোটামুটি আমরা এর গড় বের করে শ্রেণী মধ্যক বের করলাম 325। এবার এই অ্যামাউন্টটা 2 দিন লাভ হয়েছে, 2 দিনে 325 টাকা রোজ, এই 2 দিনের প্রত্যেক দিনে 325 টাকায় লাভ হয়েছে। তাহলে মোট কত লাভ হয়েছে, এই দুটো গুণ করলে পাবো 5 দিন লাভ, 5 দিনের প্রত্যেক দিন 375 লাভ হয়েছে। তাহলে 5 দিনে মোট কত লাভ হয়েছে। এভাবে বাকিগুলো করে নেব। এটা গুণ করলে পাবো 3325, তারপরে 5 গুণ 525 করলে পাবো 2625, তারপরে লাস্টে পাবো 2300 টাকা। তাহলে এই টাকাটা সারা মাসের মোট লাভ। তাহলে যোগ করে দিলে মোট লাভ পাবো, অর্থাৎ সামেশন যদি xi করি, সামেশন xi করি, তাহলে যোগ করলে কত পাবো, এইটা পাবো। তাহলে এটা সারা মাসের মোট লাভ। তাহলে যৌগিক লাভের পরিমাণ, যৌগিক গড় কত হবে, যৌগিক গড়ের মান সূত্র আমরা জানি কি, fi xi বাই সামেশন fi। আর সামেশন fi এখান থেকে পাবো 30 হবে। এটা মোট দিন সংখ্যা কত, মোট লাভের পরিমাণ কত, তাহলে প্রত্যেক দিন গড়ে কত টাকা লাভ হয়েছে, এটা বাই 30। এটা করলে উত্তর আসবে এত টাকা। এই যে পদ্ধতিটা হলো, এটাকেই বলছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড, যেখানে f1 দিয়েই দেয়া ছিল, fi এর মান দিয়ে দেয়া ছিল, আর একটা রেঞ্জ দেয়া ছিল, রেঞ্জ থেকে আমরা মধ্যক বের করলাম, রেঞ্জটার মধ্যক, তারপর 2 দিনের মোট লাভের পরিমাণ বের করলাম, 5 দিনের মোট লাভের পরিমাণ বের করলাম। এগুলো যোগ করলে আমরা সারা মাসের মোট লাভ পেলাম। তাহলে এভাবে যৌগিক গড় অর্থাৎ প্রত্যেক দিন কত টাকা লাভ হয়েছে সেটা একটা হিসাব পেলাম। এই পদ্ধতিটাই হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি।
এরপরে আর একটা কলাম করব এখানে। পরের পদ্ধতি হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। সেটা কি? কল্পিত গড়টা কি? কল্পিত গড় হলো এই এক্স আই গুলোর মধ্যে এমন একটা সংখ্যা যেটা এই এক্স আই গুলোর কেন্দ্রের একটা মান, সেটাকে আমরা কল্পিত গড় হিসেবে ধরে নিই। আরেকবার বলছি, এই এক্স আই যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যেই একটা সংখ্যাকে কল্পিত গড় হিসেবে ধরে নেওয়া হয়। কোন সংখ্যা সেটা? এই সংখ্যাগুলোর কেন্দ্রের একটা সংখ্যাকে কল্পিত গড় হিসেবে ধরে নেওয়া হয় কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের জন্য। তাহলে কোন সংখ্যাটাকে ধরতে পারি আমরা? এখানে দেখছি কি 1 2 3 4 5 ছটা সংখ্যা রয়েছে। তাহলে এর মাঝ বলতে এই দুটো সংখ্যাকে বোঝায়, বা কেন্দ্রের সংখ্যা বলতে এই দুটো সংখ্যাকে বোঝাচ্ছে। তাহলে যে কোনো একটাকে কল্পিত গড় হিসেবে ধরে নেওয়া যায়। এবার কল্পিত গড় এটাকে এ দিয়ে লেখা হয়, ছোট হাতের এ। তাহলে এখানে আর একটা কলাম করি। কি করব? এখানে লিখে নিই কল্পিত গড় সমান সমান এ, ছোট হাতের এ দিয়ে কল্পিত গড় লেখা হয়। এবার এই কল্পিত গড় পেলাম। এখানে কল্পিত গড়ের মান 425 ধরে নিচ্ছি। এই যে এই সংখ্যাটা, এটা এই এক্স আই এর মাঝখানের একটা সংখ্যা। এই 425কে এ কল্পিত গড় ধরে নিয়েছি। এবার এটার কাজ কি? কি করব এটা নিয়ে? একটা সংখ্যাকে তো কল্পনা করে নিলাম, এবার এটা নিয়ে কি করব দেখো। এই সংখ্যাটাকে, এটা তো একটা এক্স আই, এই এক্স আই এর কলামে রয়েছে এখানে, তাহলে এটাও একটা এক্স আই। এই এক্স আইকে প্রত্যেকটা এক্স আই থেকে বিয়োগ করে দেব। তার মানে কি? 325 বিয়োগ 425, 375 বিয়োগ 425, 425 বিয়োগ 425, এইভাবে যেটা পাবো সেটা এই কলামে লিখব। তাহলে এখানে কি লিখব? এক্স আই বিয়োগ এ লিখব। এই এক্স আই থেকে এ কে বিয়োগ করব। এখানে যে এক্স আইগুলো আছে তার থেকে এ কে বিয়োগ করব। এবার এটাকে ডি আই দিয়ে লেখা হয়। এক্স আই বিয়োগ এ করে যে সংখ্যাটা পাবো তাকে ডি আই দিয়ে লেখা হয়। তোমাদের একটা কথা বলে দিই, এই কল্পিত গড় নির্ণয়ের জন্য কিন্তু এই কলামটার কোনো প্রয়োজন নেই। এই এক্স আই গুণ এফ আই এর যে কলামটা এখানে করেছি, এটা শুধুমাত্র যৌগিক গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতিতেই কাজে লাগবে। ঠিক আছে, কল্পিত গড়ে এটা লাগবে না। এটা ধরো যেখানে নেই। ঠিক আছে, আমি একটা কাগজ দিয়ে নাই ঢেকে দিই। না, আমি এটা ঢেকে দিয়েছি, আর অসুবিধা হবে না। কল্পিত গড়ে এটা লাগবে না, এটা শুধুমাত্র প্রত্যক্ষ পদ্ধতিতে লাগবে। কিন্তু যেহেতু আমি একটাই টেবিলের মধ্যে সবটা দেখাতে চাচ্ছি, তাই এর পাশেই কল্পিত গড়ের ইয়েটাও লিখে ফেললাম। ঠিক আছে, তো দেখো পরে কি হচ্ছে। 300, তাহলে কি বললাম? এক্স আই, প্রত্যেকটা এক্স আই থেকে এ কে বিয়োগ করে দেবো। যেখানে এ ধরেছি আমরা 425, তাহলে একে এটার থেকে 425 বিয়োগ করলে কত পাবো? -100। এটার থেকে বিয়োগ করলে পাবো -50। 425 থেকে 425 বিয়োগ করলে 0 পাবো। তারপরে পাবো 50, তারপরে পাবো 100, তারপরে পাবো 150। 575 থেকে 425 বিয়োগ করলে 150 পেলাম। এবার এটা কি পেলাম আমরা? ডি আই এর মান। এবার ডি আই এই জিনিসটা কি হঠাৎ কোথা থেকে এসে গেল? ডি আই হচ্ছে এক্স আই মাইনাস এ কে আমরা ডিআই হিসেবে, এক্স আই মাইনাস এ কে আমরা ডিআই হিসেবে লিখছি। এক্স আই মাইনাস এ কে ডিআই দিয়ে ডিনোট করা হচ্ছে। ঠিক আছে, তাহলে ডিআই তো পেলাম। এর পরের কাজ কি করব?
এর আগে যেমন আমরা এক্স আই পেয়েছিলাম, তারপর এক্স আই গুণ এফ আই করেছিলাম, এখানে সেটাই করতে হবে ডিআই এর সাথে। এর পরের কলামে লিখব ডিআই গুণ এফ আই, এটাকে বের করব। তাহলে প্রথমে ডিআই গুণ এফ আই করলে কত পাবো? -200। তারপরে এই দুটো গুণ করলে পাবো -250। এভাবে শূন্যর সাথে গুণ করলে শূন্যই পেয়ে যাব। তারপরে 5 7 35, তারপর 500, তারপর পাবো 4 15 60, 600। তাহলে কি পেলাম আমরা? এটা ডিআই এফ আই এর মান পেলাম। এবার কি করব? এবার এই সবগুলোকে যোগ করে দেব, অর্থাৎ সামেশন ডিআই এফ আই করলে পাবো কত? সব যোগ করে যদি দিই পাবো 1000। ঠিক আছে, অর্থাৎ এই তিনটে যোগ হবে, এই 350, 500 আর 600 যোগ হবে, 500 আর 600 1100, 11 12 13 14, 1400, 1450 হচ্ছে, আর উপরে -450, বিয়োগ হয়ে গেলে 1000 থাকছে। তাহলে সামেশন ডিআই এফ আই এর মান পেলাম। এবার ডি বার সমান সামেশন ডিআই এফ আই বাই সামেশন এফ আই। এই ডি বারকে বলা হয় বিচ্যুতির গড়। ঠিক আছে, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে কি? বের করতে বলেছে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় বের করো, অর্থাৎ এক্স বারের মান বের করতে বলেছে। তাহলে দেখি এখান থেকে কীভাবে হয়। তাহলে এই মানটা আমরা কত পাবো? 1000 বাই 30, সামেশন এফ আই এর মান 30। তাহলে 1000 বাই 30 করলে কত পাচ্ছি? এটা পাচ্ছি প্রায়, এটা একটা টাকা, তাই তো? এত টাকা। এই টাকাটা কি হচ্ছে? বিচ্যুতির গড়, সামেশন ডি বার হচ্ছে বিচ্যুতির গড়। তাহলে এবার এক্স বারের মান কি করে পাবো? দেখো, এক্স বার সমান হচ্ছে এ যোগ ডি বার, অর্থাৎ কল্পিত গড়ের সাথে যদি আমরা বিচ্যুতির গড় ডি বারের মানটা যোগ করে দিই তাহলে আমরা যৌগিক গড় পাবো। এবার এটা কি করে আসছে দেখো, ডি বার সমান সমান আমরা একটু আগে কি লিখেছি? সামেশন এফ আই ডিআই বাই সামেশন এফ আই সমান সমান কি লেখা যায়? এফ আই যা ছিল তাই থাকবে, এফ আই এর কোনো চেঞ্জ হয় না। আর ডিআই এর মান কত? ডিআই সমান কি? এক্স আই মাইনাস এ বাই সামেশন এফ আই, বা এটাকে যদি গুণ করে দিই পাবো কি? এফ আই এক্স আই বিয়োগ সামেশন এফ আই এ বাই এফ আই, সামেশন এফ আই পেলাম। গুণ করে দিলে এভাবে সামেশনটা ভিতরে ঢুকে যায় আর মাঝের চিহ্নটা মাঝখানে বসে যায়। তাহলে গুণ করে এটা পেলাম। এবার এটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই, এটা থেকে গেলে এটার কোনো চেঞ্জ নেই। আর এ যেহেতু কনস্ট্যান্ট, এ বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ মাইনাস এ সামেশন এফ আই বাই সামেশন এফ আই। এবার সামেশন এফ আই তো দুটোর নিচেই রয়েছে, তাহলে আলাদা করে দিই। সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই বিয়োগ এ বাইরে বেরিয়েছিল, সামেশন এফ আই বাই সামেশন এফ আই। তাহলে এটা কেটে গেলে থাকছে কি? আর এইটা কি? এটা হচ্ছে এক্স বার বিয়োগ এ। তাহলে কি বার পেলাম আমরা? ডি বার সমান পেলাম এটা। অতএব এক্স বারের মান কত পাচ্ছি? ডি বার যোগে
এই ক্যালকুলেশনটাও এটাও কিন্তু আসে যে এক্স বারের সাথে ডি বারের সম্পর্কটা কীভাবে আসলো দেখাতে, এভাবে আসে অঙ্ক। তাহলে এই অঙ্কটাতে আমরা কি পেলাম, এক্স বার সমান এ প্লাস ডি বার। তাহলে এই অঙ্কে এর মান ধরেছিলাম 425 যোগ ডি বারের মান বেরিয়েছে 33.33। তাহলে এটা যোগ করলে পাবো 458.33 টাকা প্রায়। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারণ আমরা ওখানে 1000কে ভাগ করেছিলাম 30 দিয়ে, যেটার কোনো শেষ হয় না, লিমিট নেই, তাই এটা প্রায়। তাহলে এটা আমরা কি পেলাম, এটা পেয়ে গেলাম কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করে ফেললাম আমরা এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে যৌগিক গড় কি বোঝা গেল আর একবার বলে দিই টুক করে। কল্পিত গড় মানে একটা গড়কে কল্পনা করে নিতে হবে। কাকে কল্পনা করব, তাকে কল্পনা করব যে এই এক্স আই কলামের মাঝ বরাবর রয়েছে, তাকে আমরা কল্পিত গড় হিসেবে ধরে নেব। এখানে দুটো সংখ্যা ছিল, যে কোনো একটাকে ধরে নিলাম। 425কেও ধরা যেতে পারে, 475কেও কল্পিত গড় ধরা যেতে পারে। 425 ধরে এখানে অঙ্কটা করেছি। তাহলে একে কল্পিত গড় ধরে নিয়ে তারপরে কি করব, প্রত্যেকটা এক্স আই থেকে সেই কল্পিত গড়কে বিয়োগ করে দেব। সেটাকে কি পেলাম, সেটাকে আমরা ডি আই দিয়ে ডিনোট করছি। তাহলে এক্স আই মাইনাস এ হচ্ছে কল্পিত গড়, একে কল্পিত গড়কে এ হিসেবে ধরা হয়, এ দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে বিয়োগ করে দিলে এই সংখ্যাগুলো পেয়ে গেলাম, এটা হচ্ছে ডি আই এর মান। এবার এর আগে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে এফ আই এক্স আই বের করেছিলাম, এফ আই গুণ এক্স আই করেছিলাম, এখানে এফ আই গুণ ডি আই করবো। তাহলে এফ আই গুণ ডি আই করলে এই সংখ্যাগুলো পেয়ে গেলাম, এগুলো যোগ করে দেব সামেশন ডি আই এফ আই করলে, এখানে 1000 পেলাম। তারপরে ডি বার বিচ্যুতির গড় বের করব, সামেশন ডি আই এফ আই বাই সামেশন এফ আই। এটা করলে যেটা পেলাম, এটাকে যদি কল্পিত গড়ের সাথে যোগ করা হয় তাহলে আমরা যৌগিক গড় পেয়ে গেলাম। তাহলে এটা সেকেন্ড মেথডটা কমপ্লিট হলো। এরপরে ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করব। তো একটা কথা হলো, ইনফরমেশন সেটা হচ্ছে, যদি আমরা প্রত্যক্ষ পদ্ধতি বা কল্পিত গড় পদ্ধতি দুটোতেই যৌগিক গড় বের করতে পারি, কিন্তু যদি যে ডেটাগুলো দেয়া আছে সেগুলোর একটু বড় সংখ্যা হয়, যে তথ্যগুলো দেয়া থাকবে সেগুলো যদি একটু বড় হয়, তাহলে কল্পিত গড় পদ্ধতিতে বের করাটাই সুবিধাজনক। কারণ আমরা দেখছি এখানে বিয়োগ করে কল্পিত গড়টাকে বিয়োগ করে দিলে সংখ্যামানটা অনেকটা কমে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এরপরে আমরা পরের স্টেপে চলে যাই। দেখো আমি এখানে এটা ঢেকে দিয়েছি, ডিআই এফআই এর কলামটা ঢেকে দিয়েছি। এবার ক্রম বিচ্যুতি পদ্ধতি। এবার আমরা প্রথম থেকে যদি আরেকবার পর্যালোচনা করি তাহলে কি দেখব, প্রথমে আমরা একটা পদ্ধতিতে বের করছিলাম, সেখানে কিন্তু কোয়ান্টিটিটা অনেক বড় হয়ে যাচ্ছিল। ঠিক আছে, সেখান থেকে একটু সহজ করার জন্য আমরা কল্পিত গড় আনলাম। কল্পিত গড় এনে দেখছি কি বিয়োগ করার ফলে সংখ্যাগুলো একটু ছোট ছোট হয়ে গেল, তাই ক্যালকুলেশন করতে একটু সুবিধা হলো। এবার আরও সুবিধা করার জন্যে কি করছি, দেখো কি করছি, বলছে ডিআই এর যে মানগুলো রয়েছে সেগুলো সবাই কিন্তু 50-এর গুণিতক। একে 50 দিয়ে ভাগ করা যায়, একেও যায়, একে 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 সবাইকেই 50 দিয়ে ভাগ করা যায়। তাহলে যদি ভাগ করা যায় তাহলে ভাগ করে দিই, ভাগ করলে আরও ছোট হয়ে যাবে, তাই না? তাহলে 50-এর যেহেতু গুণিতক, তাহলে 50 দিয়ে ভাগ করলে পাবো কত, -2। -100কে 50 দিয়ে ভাগ করলে পাবো -2।
ভালো কথা। তাহলে এটা কি পেলাম, কি করলাম, xi মাইনাস এ কে কী করলাম 50 দিয়ে ভাগ করে দিলাম, তাই তো? কেন 50 দিয়েই কেন ভাগ করলাম? কারণ দেখছি xi মাইনাস এতে যা পেয়েছি আমরা 50 দিয়ে ভাগ যায়, প্রত্যেককেই 50-এর গুণিতক, তাই 50 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে ইউ আই দিয়ে লেখা হয়। তাহলে 50 দিয়ে যদি একে ভাগ করি পাবো -1, একে ভাগ করলে পাবো 0, তারপরে ভাগ করলে পাবো 1, তারপরে ভাগ করলে পাবো 2, তারপরে পাবো 3। তাহলে দেখো কোয়ান্টিটি কত ছোট হয়ে গেল, সংখ্যাগুলো কত ছোট হয়ে গেল। এইবার আবার সেই এক পদ্ধতি, প্রথমে x1 দিয়ে f1কে গুণ করেছি, তারপরে xi দিয়ে fi-কে গুণ করেছি, তারপরে di দিয়ে fi-কে গুণ করেছি, এবার ui দিয়ে fi-কে গুণ করব। অর্থাৎ এক একটা পদ্ধতিতে fi-টা ফিক্স থেকে যাচ্ছে, তার সাথে গুণটা পাল্টে পাল্টে যাচ্ছে। তো এটা আমরা ঢেকে দিয়েছি, কিন্তু এটা কিন্তু কল্পিত ক্রম বিচ্যুতি পদ্ধতিতে কিন্তু এই দুটো কলাম দরকার নেই। আমি আবার বলছি, একটাই টেবিলের মধ্যে আমি 3টে বোঝাচ্ছি বলে পাশাপাশি লেখা রয়েছে, কিন্তু এখানে এটা লাগবে না। ঠিক আছে, এবার কি করব, এবার fi গুণ ইউআই করব। তাহলে fi গুণ ইউআই করলে এই দুটোর গুণ -4, এই দুটোর গুণ -5, তারপর 0, তারপরে 7, 10, 3 4 12 হলো। তাহলে এগুলো পেলাম। এবার আগের মতনই সামেশান বের করব, সামেশান fi ui করলে পাবো কত, এটা -9 হচ্ছে, আর এখানটায় 17 19 হচ্ছে, 17 আর 12 যোগ করলে 19, তাহলে 19-এর থেকে 9 বিয়োগ করলে 17 আর 12 হচ্ছে 29, 29-এর সাথে 9 বিয়োগ 29-এর থেকে 9 বিয়োগ করলে পাবো 20। তাহলে সামেশন fi ui সমান পেয়ে গেলাম 20। এবার আর একটা কোয়ান্টিটি পাবো, যেটা হচ্ছে ইউ বার। ইউ বার মানে সেইটাই ডি বারের মতনই, সামেশন fi ui বাই সামেশন fi। তাহলে সামেশন fi ui সমান 20, এটার মান 30, প্রত্যেক ক্ষেত্রে 30ই আছে। তাহলে এটা পাবো 2/3 ইউ বারের মান পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, আসলে তো বের করতে বলেছে যৌগিক গড় x বারের মান। তাহলে সেটা বের করি। ক্রম বিচ্যুতি যেটা পদ্ধতিতে, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে x বার আর ইউ বার এদের মধ্যে সম্পর্কটা কি, x বার আর ইউ বারের মধ্যে সম্পর্ক হলো a প্লাস এইচ গুণ ইউ বার। এটা হচ্ছে x বার আর ইউ বারের মধ্যে রিলেশন। কিভাবে আসছে দেখি। ইউ বার মানে কি পেয়েছি, সামেশন fi ui বাই সামেশন fi, বা fi থেকে গেল, ui এর মান কি পেয়েছিলাম, xi বিয়োগ a বাই h। h কি, h হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য। ঠিক আছে, আর একটা জিনিস দেখো, এখানে আমরা 50 দিয়ে ভাগ করেছি, কিন্তু কিসের জন্য ভাগ করেছি না, এই ডিআই যেটা পেয়েছি এদের প্রত্যেককেই 50 দিয়ে ভাগ যাচ্ছে। তাছাড়া একটা জিনিস দেখো, এই যে প্রথমেই যে রেঞ্জটা দিয়ে দেওয়া ছিল 300 থেকে 350, 350 থেকে 400, এদের কিন্তু ব্যবধান 50, তাই না? 300 থেকে 350 মানে 50-এর পার্থক্য, 350 থেকে 400 মানে 50-এর পার্থক্য, অর্থাৎ শ্রেণীর দৈর্ঘ্যটা 50। ঠিক আছে, শ্রেণীর দৈর্ঘ্যকে এইচ দিয়ে লেখা হয়। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট তথ্য, যে যদি এই শ্রেণীর দৈর্ঘ্য প্রত্যেক ক্ষেত্রে একই না থাকে, তাহলে ক্রম যৌগিক পদ্ধতিটা ব্যবহার করা যাবে না।
বারবার আমি ক্রম যৌগিক বলে ফেলছি, ক্রম বিচ্যুতি পদ্ধতিটা কিন্তু ব্যবহার করা যাবে না। আবার বলি, যদি এই শ্রেণীর দৈর্ঘ্য প্রত্যেকটা ক্ষেত্রে একই না থাকে তাহলে কিন্তু ক্রম বিচ্যুতি পদ্ধতি ব্যবহার করা যাবে না। এখানে প্রত্যেক ক্ষেত্রেই 50 পার্থক্য রয়েছে, অর্থাৎ শ্রেণীর দৈর্ঘ্য প্রত্যেক ক্ষেত্রেই 50, অর্থাৎ এইচের মান 50। ঠিক আছে, তাহলে এক্স আই মাইনাস এ বাই শ্রেণীর দৈর্ঘ্য এইচ বা এটা। এবার আলাদা করে দেবো, এইচ যেহেতু ফিক্সড, ঠিক আছে, এইচটাকে বাইরে বের করে দিচ্ছি। এইচের মানের কোনো পরিবর্তন হবে না, বা বিয়োগ করলে সামেশন এফ আই এ। একবারে অনেকটা করে দিলাম, ঠিক আছে, বোঝা যাবে তো। এইচটাকে 1/এইচটাকে বাদ দিয়ে দিয়েছি, একদম বাইরে বের করে নিয়ে আসছি। তারপরে এই সামেশন এফ আই দিয়ে এই টার্মটাকে গুণ করে দিয়েছি। ঠিক আছে, ও সরি, এখানে একটা এক্স আই হবে বিয়োগ সামেশন এফ আই এ বাই সামেশন এফ আই। তারপরে 1/এইচটাকে একদম সামনে নিয়ে আসলাম। এখানে দেখো এটা কি, এ ছিল কনস্ট্যান্ট, তাই না? তাহলে সামেশন এফ আই এক্স আই বিয়োগ এ সামেশন এফ আই বাই সামেশন এফ আই। এবার আগের মতনই এটাকে আলাদা করে দেবো, বিচ্যুতি বিভাজন পদ্ধতি। এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এটাকে ব্র্যাকেটে রেখে দিই, বিয়োগ এ ইন্টু সামেশন এফ আই বাই সামেশন এফ আই। তাহলে এটা কেটে যাচ্ছে। আর এটা কি, এটা মানে এক্স বার, অর্থাৎ 1/এইচ টু এক্স বার মাইনাস এ। এটা সমান কি ছিল, ইউ বার। ইউ বার সমান এটা বেরিয়েছে। তাহলে এইচ দিয়ে গুণ করে দিলাম, তাহলে এইচ ইন্টু ইউ বার সমান এক্স বার মাইনাস এ। অতএব এক্স বার সমান এইচ ইউ বার প্লাস এ, যেটা আমরা এখানে আগে লিখে রেখেছি। তাহলে এখানে কি আমরা সব মানই জানি, তাই না? তাহলে এক্স বার সমান কি করব, কল্পিত গড় কত ধরেছিলাম, 425 যোগ এইচ হচ্ছে শ্রেণীর দৈর্ঘ্য এখানে 50, আর ইউ বারের মান কত পেয়েছিলাম, 2/3 পেয়েছিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাবো, 458.33 টাকা। তাহলে কি পেলাম, আশা কাকিমার চায়ের দোকানের মাসে গড়ে দৈনিক এত টাকা লাভ হয়েছিল, এটা পেলাম ক্রম বিচ্যুতি পদ্ধতির মাধ্যমে। তাহলে ব্যাপারটা কিন্তু একই রকম, তিনটে পদ্ধতি কিন্তু একদম খুবই যে আলাদা তা নয়, তিনটের মধ্যে কিন্তু সিমিলারিটি আছে। যদি একটু বুঝে বুঝে পড়া যায় অবশ্যই হবে। তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, থ্যাংক ইউ।